First order condition হলো marginal revenue equal to marginal cost, and second order condition slope of marginal revenue less than slope of marginal cost. এই ডায়াগ্রামটা একটা মোস্ট পাওয়ারফুল ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে এমআর রেখা হরাইজন্টাল, এটি হলো এমআর রেখা যা প্রাইস কিংবা এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ তারা সমান। এসি রেখা ইউ শেপড, লাল রঙেরটা হলো এসি রেখা, ব্লু কালারটা হচ্ছে এমসি। তারা ছেদ করেছে ই পয়েন্টে, কে এমআর এবং এমসি ই পয়েন্টে ছেদ করেছে। মনে রাখতে হবে হরাইজন্টাল এক্সিসে দেখায় কোয়ান্টিটি, ভার্টিক্যাল এক্সিসে দেখায় প্রাইস, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট। একটি ফার্ম তখনই ভারসাম্য অর্জন করে যদি সে তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারে। আমরা লক্ষ্য করছি ই পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাম হওয়ার দুটো শর্ত পূর্ণ হয়েছে। এক নম্বর শর্ত হলো এমআর ইকুয়াল টু এমসি, দুই নম্বর শর্ত হচ্ছে স্লোপ অফ এমআর লেস দ্যান স্লোপ অফ এমসি। এটি গত ক্লাসে আমাকে খুব ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল সঞ্জিদা। সঞ্জিদা আজকে ক্লাস করছো? জি আচ্ছা, স্যার। ই পয়েন্টে ইকুইলিব্রিয়ামের দুটো শর্ত পূর্ণ হয়েছে, একটু বোঝাও তো কিভাবে বললাম, কেন, কোন যুক্তিতে? স্যার আমি হ্যাঁ, সঞ্জিদা বলবো। জি স্যার, ই পয়েন্ট হচ্ছে যে আমার যে এম আর এবং এম সি দুইটার পরিমাণটা সমান হয়েছে। হুম, কারণ এখানে ওই কোয়ান্টিটি যেটা ছিল ওইটা হচ্ছে ও কিউ নট, আর হচ্ছে ওই এম আর প্রবলেম, এম আরটা ছিল ওপি নট। হ্যাঁ ইয়েস, এমসি ওপি নট। জি স্যার, ওপি এম নট সি। কথা, কিউ নট ই একই কথা, এম আর এবং এমসি সমান। তাহলে এক জি, নম্বর শর্ত পূর্ণ হলো। দুই নম্বর শর্তটা বোঝাতে পারো কিভাবে দ্বিতীয় শর্ত পূর্ণ হয়েছে সঞ্জিদা? ওখানে স্যার ই পয়েন্টে এম আর এর যে স্লোপটা হুম, ওইটা ইয়ার থেকে কম ছিল, কারণ ওই এম আর এর স্লোপ হচ্ছে এখানে 0 হুম, ই পয়েন্টে, আর এমসি এর স্লোপটা হচ্ছে গ্রেটার দেন 0 হবে, মানে very পজিটিভ good। হবে, কারণ হ্যাঁ, এটা হচ্ছে আপওয়ার্ড যাচ্ছে গ্রাফটা, ওই কারণে। আর অন্য একটা পয়েন্ট ছিল আপনি কালকে কে দিয়ে দেখাইছিলেন, ওইটা হচ্ছে ডাউনওয়ার্ড হওয়ার ভেরি কারণে গুড। এখানে নেগেটিভ ছিল। রাইট, ও পর্যন্ত যাওয়া দরকার না, তুমি এই পয়েন্টটা ডিসকাশন করলে চলবে। এই পয়েন্টে এমআর স্লোপ জিরো, এমসি স্লোপ পজিটিভ। তাহলে জিরো ইজ লেস দেন পজিটিভ, তার মানে স্লোপ অফ এমআর লেস দেন স্লোপ অফ এমসি, অর্থাৎ দ্বিতীয় শর্ত পূর্ণ হয়েছে। তাহলে ই হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইতে ইকুইলিব্রিয়াম প্রাইস ও পি নট, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ও কিউ নট। তাহলে টোটাল রেভিনিউ হলো প্রাইস মাল্টিপ্লাইড বাই কোয়ান্টিটি, মোট আয়। মোট আয় কিভাবে পাওয়া যায়? দামকে পরিমাণ দিয়ে গুণ করে। ও পি নট মাল্টিপ্লাইড বাই ও কিউ নট, টোটাল রেভিনিউ ইকুয়াল টু কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু এরিয়া, এরিয়াটা কত? ও পি নট ই কিউ নট। এবার কোয়ান্টিটি যখন ও কিউ নট, এই কোয়ান্টিটিতে অ্যাভারেজ কস্ট হলো কিউ নট থেকে বি অথবা ও এ, একই কথা। তাহলে অ্যাভারেজ কস্ট হলো ও এ। টোটাল কস্ট পাওয়ার জন্য অ্যাভারেজ কস্টকে কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হয়। ও এ মাল্টিপ্লাইড বাই ও কিউ নট ইকুয়াল টু ও এ বি কিউ নট, এটা হলো টোটাল কস্ট। তাহলে টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে পরে টোটাল রেভিনিউ হলো ও পি নট ই কিউ নট, টোটাল কস্ট ও এ বি কিউ নট। টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হলো প্রফিট। প্রফিটের পরিমাণ পি নট এ বি ই। এই ছিল আমার এই ডায়াগ্রাম সম্পর্কে। এবার আমি কমপক্ষে একজনের কাছ থেকে এটি একটা স্পন্টেনিয়াস একটা এক্সপ্লেনেশন চাইবো, এটা যে প্রফিট। আমি কাউকে চিনছি না, সঞ্জিদাকেও চিনি না, আরিয়ানকেও চিনি না, তানভীরকেও চিনি না। তোমাদের মধ্য থেকে নিজ উদ্যোগে যদি কেউ বলো তাহলে আমি খুব হ্যাপি হব। আমি আরেকবার বলছি এই ডায়াগ্রামের এক্সপ্লেনেশন। ডায়াগ্রাম এক্সপ্লেন করার আগে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল এক্সিসে কি দেখানো হয় তা বলে নিবে। যেমন হরাইজন্টাল এক্সিসে দেখানো হচ্ছে কোয়ান্টিটি, ভার্টিক্যাল এক্সিসে মনিটারি ইউনিট সবগুলো, প্রাইস, এভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, এভারেজ কস্ট, মার্জিনাল কস্ট।
বলবো পারফেক্ট কম্পিটিশন হওয়ার কারণে প্রাইস ফিক্সড, তাই প্রাইস লাইনটা হরাইজন্টাল, প্রাইস এআর এমআর সমান এসি রেখা ইউ শেপড এবং এমসি রেখা এসি রেখা মিনিমাম পয়েন্ট দিয়ে অতিক্রম করে গিয়েছে, এটা মিনিমাম পয়েন্ট। ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই, কারণ ই পয়েন্টে ইকুইলিব্রিয়ামের দুটো কন্ডিশন ফুলফিল হয়েছে, এমআর ইকুয়াল টু এমসি, স্লোপ অফ এমআর লেস দেন স্লোপ অফ এমসি। ইকুইলিব্রিয়াম পয়েন্টে কোয়ান্টিটি ও কিউ নট, ইকুইলিব্রিয়াম প্রাইস ও পি নট, প্রাইস কে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে ও পি নট মাল্টিপ্লাইড বাই ও কিউ নট ইকুয়াল টু ও পি নট ই কিউ নট, এটা হলো টোটাল রেভিনিউ। অ্যাভারেজ কস্ট, কোয়ান্টিটি যখন ও কিউ নট তখন অ্যাভারেজ কস্ট হলো ও এ, তাহলে অ্যাভারেজ কস্ট কে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে ও এ মাল্টিপ্লাইড বাই ও কিউ নট ইকুয়াল টু ও এ বি কিউ নট, এটি হলো টোটাল কস্ট। টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে পরে ও পি নট ই কিউ নট থেকে ও এ বি কিউ নট এরিয়া বাদ চলে গেলে থাকবে এ পি নট ই বি, এটি প্রফিট, এই পরিমাণ প্রফিট করে পাও। তোমাদের মধ্যে সানজিদা অবশ্যই পারবে, আমি 100% নিশ্চিত। Why diagram explanation? Is there anyone who can explain this diagram? Fariha পারবা? স্যার চেষ্টা করতে পারি। হ্যাঁ করো প্লিজ, থ্যাংক ইউ। স্যার এখানে শর্ট রান ইকুইলিব্রিয়াম উইথ ইকোনমিক প্রফিট একটা গ্রাফ ডেসক্রাইব করতে যাচ্ছি। এক্স অ্যাক্সিস বরাবর আমরা নিচ্ছি কোয়ান্টিটি বা আউটপুট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর উল্লম্ব রেখা বরাবর নিচ্ছি প্রফিট, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ অথবা অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট এগুলো নিব। এখন আমাদের প্রফিটের যে লাইনটা ওটা হবে এক্স অ্যাক্সিসের প্যারালাল, আর সেটা হবে আমরা ম্যাথমেটিক্যালি প্রফিট গতকাল না, প্রাইস লাইন ঠিক বলছো, বলো। প্রাইস লাইনটা হবে এক্স অ্যাক্সিস এর প্যারালাল, আমরা ওটা ম্যাথমেটিক্যালি প্রুফ করেছিলাম যে ওটা অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউর ইকুয়াল হবে ওই প্রাইস লাইনটা। আর হচ্ছে এখানে এসএমসি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে শর্ট রান মার্জিনাল কস্ট, এফএসি দিয়ে বোঝাচ্ছে শর্ট রান অ্যাভারেজ কস্ট, যে দুইটা হচ্ছে যে ইউ শেপড হবে। এখন ইউ শেপড এসএমসিটা পাস করছে, এসএমসি ইন্টারসেক্ট করছে প্রাইস লাইনকে ই পয়েন্টে। ই পয়েন্টে এখন ই পয়েন্ট কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলতে পারবো নাকি পারবো না সেটা হচ্ছে ডিপেন্ড করছে। আমরা গতকাল দুইটা কন্ডিশন শিখছিলাম, ওই দুইটা কন্ডিশনের মধ্যে ফার্স্ট কন্ডিশনটা ছিল আমাদের এমআর আর এমসি কে ইকুয়াল হতে হবে, এটা ছিল ফার্স্ট কন্ডিশন। এখন ই পয়েন্টের মধ্যে এমআরটা যা এই এমসিও তা, এই কারণে ফার্স্ট কন্ডিশনটা ফিল আপ করছে। আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে আমাদের স্লোপ হতে এমআর এর স্লোপটা লেস দেন হতে হবে এমসি এর স্লোপের থেকে। এখন এসএমসি এর মধ্যে দেখা যাচ্ছে ই পয়েন্টে গ্রাফটা আপওয়ার্ড, তো যার কারণে হচ্ছে ওর স্লোপটা পজিটিভ, আর এমআর হচ্ছে যে এক্স অ্যাক্সিস এর প্যারালাল, যার কারণে ওর স্লোপটা হচ্ছে 0। তো এটা প্রুফ যে আমাদের এসএমসি এর যে স্লোপটা ওটা এমআর এর স্লোপের থেকে কম, সুতরাং ই পয়েন্টটা আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখন আমরা এখান থেকে দেখবো যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই, এবার ইকুইলিব্রিয়াম প্রাইসটা দেখবো। ইকুইলিব্রিয়াম প্রাইসটা হবে ও থেকে পি নট মানে ও পি নট, আর হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হবে ও থেকে কিউ নট পর্যন্ত, আর টোটাল রেভিনিউ যেটা সেটা হবে আমাদের ও পি নট আর ও কিউ নট, দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাকে গুণ করে যে আয়তক্ষেত্রটা পাচ্ছি ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দ্যাট ইজ ও পি নট ই কিউ নট। এরপর হচ্ছে অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ কস্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে এখানে এস এসি রেখাটা ওই কিউ নট বিন্দু দিয়ে, কিউ নট বিন্দুতে আমাদের এসএসসিটা কোন পয়েন্টে অ্যাভারেজ কস্টটা ছেদ করতেছে ওটা হচ্ছে ও কিউ নট বি, আর কিউ নট বিটা ও এর সমান। এখন টোটাল কস্ট হবে মনে করি টোটাল কস্ট ছিল ইকুইলিব্রিয়াম প্রাইস আর হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটির গুণফল। এখন এখানে ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে ও পি নট আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে ও কিউ নট, এই দুইটাকে গুণ করব। গুণ করে যেই আমরা আয়তক্ষেত্রটা হচ্ছে ওটা হচ্ছে ও এ বি কিউ নট। আর এখন আমরা এটা পেয়ে গেছি টোটাল কস্ট, আর দিকে পেয়ে গেছি টোটাল রেভিনিউ। তাহলে প্রফিট হবে হচ্ছে আমরা রেভিনিউ থেকে কস্ট, টোটাল রেভিনিউ থেকে যদি টোটাল কস্টটা বাদ দিই ওই যে বাকি অংশের ক্ষেত্রফলটা বাকি থাকে ওটা হচ্ছে আমার প্রফিট। এখন আমার রেভিনিউ পেয়েছিলাম ও পি নট ই কিউ নট ক্ষেত্রফল, আর কস্ট ছিল ও এ বি কিউ নট ক্ষেত্রফল। এখন ওই ক্ষেত্রফলটা থেকে যদি কস্টের ক্ষেত্রফল বাদ দিই আমার কাছে বাকি থাকে হচ্ছে এ বি ই পি নট ক্ষেত্রফল, আর ওটাই হচ্ছে আমার প্রফিটের মান। অসাধারণ বলেছ, মাইনর কিছু সমস্যা ছাড়া দ্রুত বলতে গিয়ে মাইনর কিছু মিস্টেক, কিন্তু 100 ভাগ আমি 100 ভাগ মার্কস দিব, 100%। আমি খুবই এনকারেজড হলাম, উৎসাহ বোধ করছি তোমরা
নেটে ইন্টারনেটে বা অনলাইনে পড়েও এতখানি বুঝেছে। তোমার যে জায়গায় ভুলটা সেটা হলো সামান্য বলতে চেয়েছে অ্যাভারেজ কস্ট কথাটা বলতে পারোনি ঠিক মতো। অ্যাভারেজ কস্ট হলো ওএ, এবং তুমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছো এই কিউ নট গিয়ে যেখানে অ্যাভারেজ কস্টকে ছেদ করে সেইখান থেকে যে হাইটটা, এটা হলো অ্যাভারেজ কস্ট ওএ, আর কোয়ান্টিটি হলো ও কিউ নট। অ্যাভারেজ কস্ট ও এ কে কোয়ান্টিটি ও কিউ নট দিয়ে যদি মাল্টিপ্লাই করে তাহলে টোটাল কস্ট পাওয়া যাবে ও এ বি কিউ নট। এটা তুমি হয়তো এখনো বুঝতে পারছো না যে ভুল করেছো, আমরা এটা নোটিস করেছি যে তোমার একটু ভুল হয়েছিল, কিন্তু 100 ভাগ সঠিক। অর্থাৎ অনলাইনে ক্লাস করেও আমাদের ছেলেমেয়েরা এত ভালো পারফর্ম করতে পারে, আমি রিয়েলি ইমপ্রেসড। ওকে, কমপক্ষে দুইজনকে দেখেছি কিন্তু তাদেরকে আমি চিনি না, অনুমানও করতে পারছি না কারা। একজন সঞ্জিদা আর একজন হলো ইশিকা, যে এই ডায়াগ্রামটা খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। এখন যদি আমি অ্যাভারেজ কস্ট রেখাটাকে একটু উপরে তুলে গিয়ে প্রাইস লাইনের সাথে ট্যানজেন্ট করে দিই তখন কি হবে, এটাই দেখানোর একটা উদ্দেশ্য। আমার কাছে মনে হচ্ছে আমাদের ছাত্ররা নামাজে যাবে, সেজন্য এটা কন্টিনিউ করব না, জাস্ট এই বিষয়গুলো রিভিউ করার জন্য। নামাজ ছাত্ররা বলবা, তোমরা যারা নামাজে যাবা কয়টা যেতে হবে, কখন বের হতে হবে, কেউ বলবা? এরকম কেউ আছে? আচ্ছা। এই ডায়াগ্রামে কোনো প্রফিট নাই, কোনো লস নাই। হুম, এখানে অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট, এগুলো রেগুলার শেপের প্রাইস, এ আর এম আর, তারা একই। প্রাইসটা ফিক্সড হওয়ার কারণে হরাইজন্টাল, এমসি রেখা এসি রেখাকে মিনিমাম পয়েন্ট দিয়ে ক্রস করে গিয়েছে। এফ হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, কারণ ইকুইলিব্রিয়াম দুটো শর্ত পূর্ণ হয়েছে। হ্যাঁ। কোনো মেসেজ দিয়েছে কেউ? I don't know. এফ ইকুইলিব্রিয়াম পয়েন্ট, দুটো শর্ত পূর্ণ হওয়ার কারণে ইকুইলিব্রিয়াম প্রাইস ও পি বার, কোয়ান্টিটি ও কিউ বার, টোটাল রেভিনিউ ও পি বার এফ কিউ বার। একইভাবে আবার এভারেজ কস্ট সেম ও পি বার, তাহলে কোয়ান্টিটি হলো ও কিউ বার, এভারেজ কস্ট দিয়ে কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করলে টোটাল কস্ট পাওয়া যাবে ও পি বার এফ কিউ বার। টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে যেটা পাবো সেটা হলো প্রফিট, যেহেতু রেভিনিউ এবং কস্ট ইকুয়াল, প্রফিট হলো 0। এরপর আরেকটা ডায়াগ্রামে দেখিয়েছিলাম লস, এবং আমার প্ল্যান হচ্ছে লস করলেও সে প্রডিউস করবে কিনা, কিন্তু সেটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। তারপর আমি একটু আলোচনা করে দেখিয়ে দেবো, বলে দেবো, আলোচনা করলে তোমরা একটু ধারণা পাবে। এই ডায়াগ্রামে যথারীতি ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই, সঞ্জিদা এবং সঞ্জিদা এবং ইশিকা এই দুজন ছাড়া আর কেউ কি এই ডায়াগ্রামটা ব্যাখ্যা করতে পারবে? আছে এরকম? আছে অনেকে, সাহস করো না, কেউ বলো, কেউ কি এই ডায়াগ্রামটা ব্যাখ্যা করতে পারবে? অনেককেই তো দেখছি, 40 জন প্রেজেন্ট আছে তোমরা। উম, বলতে চাও না? ওকে, আমি সময় নষ্ট করবো না। ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই, প্রাইস ও পি বার, কোয়ান্টিটি ও কিউ বার, টোটাল রেভিনিউ ও পি বার ই কিউ বার, অ্যাভারেজ কস্ট হলো ও ডি, টোটাল কস্ট হলো ও ডি মাল্টিপ্লাইড বাই ও কিউ বার ইকুয়াল টু ও ডি এফ কিউ বার হলো টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট বেশি, টোটাল রেভিনিউ কম, ডিফারেন্সটা হচ্ছে পি বার ডি এফ ই অথবা পি বার ই এফ ডি। এটি লস। কারণ কি, এটিকে কেন লস বলছি, কারণ হলো কিসের তুলনায় কি বেশি? আয় কম ব্যয় বেশি, তাই না? আয় কত, ব্যয় কত, টোটাল রেভিনিউ কত, টোটাল কস্ট কত? ইশিকা, এই ডায়াগ্রামের টোটাল রেভিনিউ কত, টোটাল কস্ট কত? স্যার টোটাল রেভিনিউ হচ্ছে ও পি বার ই কিউ বার, আর টোটাল কস্ট হচ্ছে ও ডি
এফ কিউ বার। তাহলে কস্ট বেশি, রেভিনিউ কি পরিমাণ বেশি? পি বার ই এফ ই পি বার এফ ই, পি বার ডি এফ ই, এটা হচ্ছে বেশি, মানে ওটা লস হবে ওই পরিমাণ। এরপরে অ্যাডভান্সড স্টাডি হিসেবে আমি দেখানোর চেষ্টা করি লস করার পরে উৎপাদন করবে কি না। লস করে উৎপাদন করে যদি সে তার ভ্যারিয়েবল কস্টকে তুলে আনতে পারে তাহলে সে লস করে উৎপাদন করে। এটি একটি অ্যাডভান্সড পড়া। আমি আবারও জানতে চাই ছাত্রদের কাছ থেকে, তোমরা যারা নামাজে চলে যাওয়ার মতো চলে যেতে পারো, যদি এতক্ষণ যা পড়ালাম সেগুলো বুঝলে পরে বাকিটুকু অডিও দেখে ভিডিও দেখে বুঝতে পারবো। আমি ওটা যারা থাকতে পারবে তাদেরকে পড়িয়ে দিচ্ছি, কারণ তোমার নামাজের যে ফজিলতটুকু আমি নষ্ট করতে চাই না। আমি তোমাদেরকে অভয় দিচ্ছি এই বলে যে পড়া শেষ। আমি জাস্ট এখন যেটা বুঝাবো সেটি হলো লস করার পরে উৎপাদন করবে কি না, এটা পড়ানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। লস করে উৎপাদন করে যদি ভ্যারিয়েবল কস্টটা তুলে আনতে পারে। কস্টের দুটো অংশ, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভ্যারিয়েবল। উৎপাদন করো কিংবা না করো, উৎপাদন করো কিংবা না করো, সবসময় ফিক্সড কস্টটা থেকে যায়। আর ভ্যারিয়েবল কস্ট দরকার হয় কেবলমাত্র উৎপাদন করতে গেলে, প্রোডাকশন রান করতে গেলে ভ্যারিয়েবল কস্ট দরকার, আর না হয় ভ্যারিয়েবল কস্ট দরকার নাই। তাহলে মনে করো প্রতি একক দ্রব্যের দাম 20 টাকা এবং প্রতি এককের খরচ হলো 25 টাকা, তাহলে লস হয় 5 টাকা। এক ইউনিটের দাম হলো 20 টাকা, এক ইউনিটের খরচ হলো 25 টাকা, তাহলে লস কত? 5 টাকা। তা আমি এক ইউনিটের যে কস্ট, সে কস্টকে দুই ভাগ করলাম, এগুলো কাল্পনিক উদাহরণ। মনে করলাম ফিক্সড কস্ট 11, ভ্যারিয়েবল কস্ট 14, সব মিলে 25। তাহলে প্রাইস পায় কত? 20। 20 টাকা দিয়ে প্রথমে সে ভ্যারিয়েবল কস্ট, কারণ ভ্যারিয়েবল কস্ট হলো লেবার, এটা হলো ভ্যারিয়েবল কস্ট। ক্যাপিটাল, মেশিনারিজ, এগুলো হলো ফিক্সড কস্ট। মেশিনারিজ, ক্যাপিটাল, এটা কস্টটা তোমার থেকে যায়। তাহলে তুমি যে 20 টাকা পাও, এই 20 টাকা দিয়ে লেবারকে 14 টাকা পে করে দাও। 14 টাকা পে করে দেওয়ার পরে আরো তোমার কাছে 6 টাকা থাকে, এই 6 টাকা দিয়ে ফিক্সড কস্টের 6 টাকা পরিমাণ বিয়ার করতে পারো, বাকি 5 টাকা বিয়ার করতে পারো না বলে 5 টাকা লস। যদি তুমি প্রোডাকশন বন্ধ করে দিতে তাহলে 11 টাকা পুরোটা লস হতো। তাহলে এখানে কেন প্রোডাকশন চালিয়ে যাচ্ছে? কারণ প্রাইসটা ভেরিয়েবল কস্টের চেয়ে বেশি। আমি কথাগুলো একটু দ্রুত বলে থাকলে আরেকবার বলছি। একটা কাল্পনিক উদাহরণ দিলাম, এক ইউনিট দ্রব্যের দাম 20 টাকা, এক ইউনিটের খরচ হলো 25 টাকা, তাহলে ওই ইউনিটের লস কত? 5 টাকা। মনে করলাম এক ইউনিটের খরচ 25 টাকার মধ্যে ফিক্সড কস্ট 11 টাকা, ভ্যারিয়েবল কস্ট 14 টাকা। প্রডিউসার প্রাইস 20 টাকা যা পায়, এই 20 টাকা দিয়ে ভ্যারিয়েবল কস্ট 14 টাকা প্রথমে মিটিয়ে দেয়। মিটিয়ে দেওয়ার পরেও বিয়ার করে আর কি, 14 টাকাটা বিয়ার করে পে করে দেয়। এরপরও তার কাছে আরো 6 টাকা থাকে। 6 টাকার মধ্যে ফিক্সড কস্ট যে পাবো তার 11 টাকা খরচ করতে হয়, তার মধ্যে 6 টাকা সে পে করতে পারে, বাকি 5 টাকা বিয়ার করতে পারছে না, ওই 5 টাকাটাই হলো লস। কিন্তু সে যদি প্রোডাকশন বন্ধ করে দিত তাহলে তার লস কত হতো? ফিক্সড কস্ট পুরাটা 11 টাকা, প্রোডাকশন রান করলে লস কত? 5 টাকা। প্রোডাকশন স্টপ করলে লস কত? 11 টাকা। তাহলে তার উচিত কি? প্রোডাকশন কন্টিনিউ করা, যদিও লস হচ্ছে। তো এখানে মূল প্রিন্সিপালটা কি? প্রাইস ভ্যারিয়েবল কস্টের চেয়ে বেশি, তাই প্রোডাকশন রান করবে। এই কথাটা তোমাদেরকে কিভাবে স্কলারলি একটা অ্যাপ্রোচে এক্সপ্লেন করতে হবে। এই ডেসক্রিপশনটা কে দিতে পারবে? ইশিকা, সঞ্জিদা, তোমরা কেউ? না, নতুন কেউ বলবে? খালিদ হাসান, ফাহাদ, ইফতেখার, কেউ আছো? ফাহমিদা, হিশাম রেজা, প্রান্তিক, রাইসা, সাদিয়া, তানভীর, মাহির, ফয়সাল, শফিক, নিহাল, কেউ পারবা জাস্ট এখানকার এক্সপ্লেনেশনটা রিপিট করতে? নীতি, আমি কি বলতে চেয়েছি এখানে? স্যার
বলো। এবিসি থেকে প্রাইসটা যদি বেশি হয় তাহলে প্রোডাকশনটা কন্টিনিউ করা উচিত, কারণ রাইট। লসটা যদি ওটার ব্যালেন্স হবে, মানে এএফসিটা যেহেতু 11 আর লসটা যেহেতু 5, তাইলে কন্টিনিউ করা উচিত, কারণ ওই পুরাটা লস হচ্ছে না। রাইট, এই কথাগুলো কে বলছে তো আমি বুঝতে পারছি না কেন। স্যার রাইসা। রাইসা বলেছে, ভেরি গুড। এক্সাম্পলটাকে আরো ক্লিয়ারলি বলো, আর এই পুরা দেখে দেখে বলো। তুমি বলতে চাচ্ছ, মনে করলাম প্রাইস হলো 20 টাকা আর কস্ট হলো 25 টাকা। কস্টের মধ্যে ফিক্সড কস্ট মনে করলাম 11 টাকা প্রতি ইউনিটে, ভ্যারিয়েবল কস্ট 14 টাকা। প্রাইস 20 টাকা দিয়ে সে ভ্যারিয়েবল কস্ট পুরাটা মিটিয়ে দেয় হ্যাঁ, আর এএফসিটাও 6 টাকা মিটাইতে পারবে, এই জন্য ওর কন্টিনিউ করা উচিত প্রোডাকশনটা, ভেরি কারণ গুড। ওটা তো পুরো 11 টাকায় লস হয়ে যাবে যদি প্রোডাকশনটা থামাই দেয়। ইয়েস, এটাই সঠিক বলছে। ভেরি গুড। আমি আবারও উম, উৎসাহ বোধ করছি। এই কেসে উৎপাদন বন্ধ করে দেওয়া উচিত। সেটা কি তুমি বুঝাতে পারবা কেন? মনে করলাম প্রাইস হলো 12 টাকা, কস্ট হলো 25 টাকা, 25 টাকার মধ্যে ফিক্সড 11, ভেরিয়েবল 14, এখানে লস হলো 13 টাকা। স্যার এখানে প্রাইসটা এভিসি থেকে বেশি হওয়া উচিত ছিল। ইয়েস, এখানে কম। যে হ্যাঁ, প্রাইস পায় 12 টাকা, 12 টাকা দিয়ে ভেরিয়েবল কস্ট 14 টাকা পুরোটা মেটাতে পারে না, ওখানে ওই 2 টাকা তার লস আছে। আর ফিক্সড কস্ট 11 টাকা পুরোটা লস আছে। 11 + 2 = 13, লস হয় 13 টাকা। যদি প্রোডাকশন বন্ধ করে দিত লস কত হতো রাইসা? যদি এখানে প্রোডাকশন স্টপ করে দিত তাহলে লস কত হতো? স্যার 1 টাকা। 11 টাকা। 11 টাকা। আচ্ছা। হুম। ওই ফিক্সড কস্টের সমান পরিমাণ। 12 টাকা তো সে প্রাইস পায়, আর কস্ট হলো 25 টাকা, তখন লস হয় 13 টাকা। কিন্তু যদি সে প্রোডাকশন বন্ধ করে দিত লস হতো 11 টাকা, ফিক্সড কস্টের সমান পরিমাণ। তাই এখানে তার প্রোডাকশন করা উচিত হবে না। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আছে, সেটা কি, প্রাইস যদি ভ্যারিয়েবল কস্টের সমান হয় তখন কি করবে? তখন প্রডিউসার ইনডিফারেন্ট থাকে। যেমন দেখো, প্রাইস 14 টাকা, কস্ট হলো 25 টাকা, লস হলো 11 টাকা। এই কস্ট 25 টাকার মধ্যে ফিক্সড কস্ট 11, ভ্যারিয়েবল কস্ট 14। আচ্ছা, 1 মিনিট একটা আমরা নেই, ব্রেক নেই। না, এই আজানটা শেষ হোক, আজান খুব কাছে।
আচ্ছা, এই এক্সাম্পল কি মিন করে এটা সম্পর্কে কেউ বলো। সঞ্জিতা বলো তো, প্রান্তিক বলবা। এখানে যে এক্সাম্পলটা আছে ওখানে কি 1 ইউনিটের দাম 14 টাকা, 1 ইউনিটে খরচ হলো 25 টাকা, তাহলে প্রতি ইউনিটে লস কত? 11 টাকা। 1 ইউনিটের খরচ 25 টাকার মধ্যে ফিক্সড কস্ট 11, ভ্যারিয়েবল কস্ট 14। এটা বারবার আমরা একই ধরে রেখেছি যে 14 টাকা পায়, 14 টাকা দিয়ে সে ভ্যারিয়েবল কস্ট 14 টাকা পুরোটা মিটিয়ে দিতে পারে, ফিক্সড কস্টের 1 টাকাও বিয়ার করতে পারে না, তাই ফিক্সড কস্ট পুরোটাই লস। সে প্রোডাকশন কন্টিনিউ করলে লস যা, প্রোডাকশন স্টপ করলে লস তা। এই কারণে সে প্রোডাকশন করা অথবা না করা এই দুটোর মধ্যে ইনডিফারেন্ট থাকবে। অর্থাৎ প্রাইস যদি অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের সমান হয় তাহলে প্রোডাকশন করতেও পারে, নাও করতে পারে, কমপ্লিটলি ইনডিফারেন্ট। কিন্তু প্রাইস যদি ভেরিয়েবল কস্টের চেয়ে বেশি হয় তাহলে প্রোডাকশন করবে, অন্যথা যদি কম হয় করবে না। এই পড়া শেষ। এখন তোমাদের পরীক্ষা যা যা আসবে সেগুলো সব তোমরা জানো, যা পড়িয়েছি তা থেকে পরীক্ষা আসবে। আমার তোমাদের ভালো মনে আছে আমি কি পড়িয়েছি। সম্ভবত প্রথম চ্যাপ্টার পড়ালাম, যেখানে ইকোনমিক্স কি, তারপরে ইকোনমিক্স এর মৌলিক সমস্যা, স্কারসিটি, চয়েস, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সার্কুলার ফ্লো অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, তারপর ডিমান্ড, সাপ্লাই, ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, ল অফ ডিমান্ড, ল অফ সাপ্লাই, ডিটারমিনেন্টস অফ সাপ্লাই, মার্কেট ইকুইলিব্রিয়াম, ইলাস্টিসিটি, ওন প্রাইস ইলাস্টিসিটি, ক্রস প্রাইস ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি। তারপরে পড়েছ ইনডিফারেন্স কার্ভ, ইনডিফারেন্স কার্ভের ডেফিনিশন, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, ইনডিফারেন্স কার্ভের প্রপার্টিজ, বাজেট লাইন কিভাবে পাওয়া যায়, ইনডিফারেন্স কার্ভ এবং বাজেট লাইন ব্যবহার করে প্রডিউসার ইকুইলিব্রিয়াম কনজিউমার ইকুইলিব্রিয়াম দেখানো, তারপরে প্রাইস এফেক্ট, ইনকাম এফেক্ট, এসব দেখানো হয়েছে। পিসিসি, পিসিসি স্ট্যান্ডস ফর হোয়াট, কে বলতে পারো? হোয়াট ইজ পিসিসি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। না, পিসিসি আইসিসি। তোমাদেরকে ইনডিফারেন্স কার্ভ পড়িয়েছিলাম আমি। জি স্যার, পড়াইছেন। আইসিসি ইনকাম কনজাম্পশন কার্ভ, পিসিসি প্রাইস কনজাম্পশন কার্ভ, পিপিসি হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ওটা একেবারে শুরুর চ্যাপ্টার। আচ্ছা, তাহলে এসব পড়ানো হচ্ছে। আইসিসি বা ইনকাম ইফেক্টের সাপেক্ষে দ্রব্যটা নরমাল নাকি ইনফেরিয়র, ইনকাম নিউট্রাল, প্রাইসের সাপেক্ষে নরমাল অথবা গিফেন। এখানে যারা আছো 40 জন 30 জন যারা আছো, গিফেন গুডস কাকে বলে কার মনে আছে? একজন চ্যাট করে বলে ফেলো তো, গিফেন গুডস কাকে বলে? প্রাইস কমলে কনজাম্পশন কমে, প্রাইস বাড়লে কনজাম্পশন বাড়ে, এটা। যাই হোক, সেখান থেকে ইনডিফারেন্স কার্ভ ব্যবহার করে ডিমান্ড কার্ভ কিভাবে বের করে আনতে হয় তাও দেখেছিলাম। শেষ পর্যন্ত ওই চ্যাপ্টার শেষ করে পরে পড়ালাম থিওরি অফ প্রোডাকশন। থিওরি অফ প্রোডাকশনে মোটামুটি ভালো আলোচনা হয়েছে। প্রোডাকশন কি, টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্টের সম্পর্ক, তারপরে আইসো কোয়ান্ট কি, আইসো কস্ট কি, আইসো কোয়ান্ট আইসো কস্ট ব্যবহার করে প্রডিউসার ইকুইলিব্রিয়াম, এবং সর্বশেষে এক্সপানশন পাথ কিভাবে পাওয়া যায় সেটা দেখিয়েছে। তারপরে থিওরি অফ কস্ট পড়ালাম। কস্ট থিওরিতে টোটাল কস্ট ফাংশন কি, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, শর্ট রান, লং রান, শর্ট রান অ্যাভারেজ কস্ট, শর্ট রান মার্জিনাল কস্ট, দুয়ের মধ্যে সম্পর্ক। ফাইনালি পারফেক্ট কম্পিটিশন চ্যাপ্টার, যা আজকে একবার রিভিউ করেছি। এই এবার তোমাদের মনে কোনো কষ্টের কথা আছে কিনা আমি বলো। বলো, উজাড় করে। আমি এখন রেকর্ডিং অফ করে দিলাম, তোমরা তোমাদের